আসসালামু আলাইকুম। অষ্টম শ্রেণীর শিক্ষার্থী আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি লার্নিং নিশনে। আমি আছি মশিউর নিশান। আজকে আমাদের এই ক্লাসে আলোচনা করব ইউনিট 1 লেসন 2 নিয়ে। সো এইখানে লেসন 2 টাইটেল যেটা দেওয়া রয়েছে সেটি হচ্ছে নকশি কাঁথা বা কান্থা লেখা রয়েছে, বাট এটার উচ্চারণটা হচ্ছে নকশি কাঁথা। ঠিক আছে? এখন এইখানে দেখেন কয়েকটা কিওয়ার্ডস দেওয়া রয়েছে। আমরা একটু দেখি। কুইল্ট, কুইল্ট মানে হচ্ছে কাঁথা, আর্টিস্টিক মানে হচ্ছে শৈল্পিক, কমার্শিয়াল বলতে আমরা বাণিজ্যিকভাবে, ট্র্যাডিশনাল ঐতিহ্যবাহী এটা বলা যাবে, ডিমান্ড মানে চাহিদা, প্যাটার্ন মানে হচ্ছে নকশা বলবো আমরা। ঠিক আছে? নকশা বা রেখা এরকম। সো এবার আমরা একটু যদি নিচে আসি তাহলে এই যে এটা দেখছি এটা কিন্তু একটা নকশা কাঁথা বা নকশি কাঁথা যেটাকে বলে আর কি। সো এই নকশি কাঁথা এটার উপরে বেস করে কিন্তু আমাদের এই লেসনটা সাজানো হয়েছে। সো এইখানে প্রথমেই যদি আমরা আসি, এই নাম্বার অ্যাক্টিভিটিসটা দেখতে পাচ্ছি এখানে লেখা রয়েছে লুক অ্যাট দ্য পিকচার অ্যান্ড দ্য কোয়েশ্চেন্স। এই যে এই পিকচারটাকে দেখতে বলছে এবং নিচের এই কোয়েশ্চেন্সগুলো দেখতে বলেছে। দেন আস্ক অ্যান্ড আনসার দ্য কোয়েশ্চেন্স উইথ ইউর পার্টনার। সো এই কোয়েশ্চেন্সগুলো আপনারা দল বেঁধে আপনাদের ক্লাসমেটদের সাথে প্র্যাকটিস করবেন, সেই জন্য বলা হয়েছে। তো যাই হোক, এখানে আমি উত্তর দিয়ে দিয়েছি, একটু উত্তরটা দেখে নেন। ১ নম্বরে রয়েছে দেখেন, হোয়াট ডু ইউ সি ইন দ্য পিকচার? আপনি পিকচারটাতে কি দেখছেন? এখানে আমরা কি দেখছি? সো এখানে আমি উত্তরটা লিখে দিয়েছি দেখেন, আই সি এমব্রয়ডার্ড কুইল্ট ইন দ্য পিকচার। আমি একটা মানে সেলাইকৃত কাঁথা দেখতে পাচ্ছি উপরে, হ্যাঁ? তারপরে দেখেন ২ নাম্বার কোয়েশ্চেনটা হচ্ছে হোয়াট ইজ ইট কল্ড? এটাকে কি বলা হয় বা কি নামে এটা ডাকা হয়? সো উত্তরটা দেখেন, ইট ইজ কল্ড নকশি কাঁথা। এটাকে নকশি কাঁথা বলা হয় বা ডাকা হয়। তারপরে ৩ নাম্বার কোয়েশ্চেন দেখেন, হ্যাভ ইউ সিন ইট বিফোর? তুমি কি এটা আগে দেখেছো? হোয়ার? যদি দেখে থাকো তাহলে সেটা কোথায়? আমি একবারে উত্তরটা দিয়েছি। এই কোয়েশ্চেনে কিন্তু ২ টা আ অংশ রয়েছে, বাট আমি উত্তরটা কিন্তু একবারেই দিয়েছি। সো উত্তরটা কি দেখেন? ইয়েস, হ্যাঁ আমি দেখেছি। আই হ্যাভ সিন ইট ইন মাই ভিলেজ। এবং আমি এটা আমার ভিলেজে দেখেছি। উত্তর কিন্তু আপনার মতো করে আপনি চেঞ্জ করতে পারেন, নো প্রবলেম। ইন মাই হোম বলতে পারি, ইন মাই গ্র্যান্ডমাদার্স হোম। কেননা আমরা আসলে ছোটবেলায় দাদা, দাদি, নানা, নানির বাসায় কিন্তু এটা বেশি দেখতাম। সেই সুবাদে আমরা এটা বলে থাকবো, হ্যাঁ? ৪ নাম্বার কোয়েশ্চেনটা যদি আমরা দেখি, হোয়াট ডু উই ডু উইথ ইট? আমরা এটাতে কি আসলে করি? এই কাঁথাটা দিয়ে আমাদের কাজটা কি? সো আমি এখানে লিখেছি, উই ইউজ ইট অ্যাজ আ কুইল্ট। আমরা এটাকে কাঁথা হিসেবে ব্যবহার করি। আপনি আরো কিছু বলতে পারেন, এটা ডেকোরেশনের কাজে ব্যবহার করা হয়। নকশি কাঁথা কিন্তু এখন গায়ে দেয় খুব কম। বেশিরভাগ সময় কিন্তু এটা ডেকোরেশনের জন্য ব্যবহার করা হয়ে থাকে। আশা করি অ্যাক্টিভিটি এ নিয়ে আপনাদের কোনো সমস্যা নাই। আপনারা ভিডিওটা পজ করে আপনাদের বইয়ের ভিতরে উত্তরগুলো লিখে নিতে পারেন। ওকে, আমি চলে আসছি নিচে। বি নাম্বার অ্যাক্টিভিটিসে যদি আমরা আসি, এখানে আমরা দেখতে পাবো এক্সার্ভড ফ্রম দ্য ফিল্ড অফ এমব্রয়ডার্ড কুইল্ট বাই জসিমউদ্দিন। এক্সার্পস বলতে আমি বলেছিলাম উদ্ধৃতাংশ। ঠিক আছে? এখানে উদ্ধৃতাংশ দেওয়া রয়েছে কিসের? জসিমউদ্দিনের নকশি কাঁথা যে কবিতাটা রয়েছে সেখান থেকে। সো এইখানে দেখেন, বাংলা কবিতার যখন এইরকম ইংরেজি একটা অনুবাদ করবে তখন কিন্তু সেটা বেশ মানে উদ্ভট টাইপের শোনাবে বাংলা যখন আমরা করতে যাব বা এটা শুনতে। তো তার আগে আমি একটু আপনাদেরকে মূল প্রেক্ষাপটটা শোনাতে চাই যে নকশি কাঁথা যেটা জসিমউদ্দিন লিখেছেন, পল্লীকবি জসিমউদ্দিন, আপনারা সবাই নাম শুনেছেন। সো এই নকশি কাঁথার ঘটনাটা আমি একটু বলি। নকশি কাঁথা যে কবিতাটা লিখেছেন সেখানে প্রধান ২ টা চরিত্র রয়েছে। একটা চরিত্রের নাম হলো রূপাই এবং আরেকটা চরিত্রের নাম সাজু, অথবা তার মেইন নামটা ছিল সোনা। পরবর্তীতে সে হলো তাদের পরিবারের সেজ মেয়ে হওয়াতে তাকে সাজু বলে ডাকা হয়। ঠিক আছে? নামটা দেখেন, রূপাই এটা কিন্তু ছেলে, আর সাজু সে কিন্তু মেয়ে। কিন্তু এখানে মনে হচ্ছে রূপাই সেই মেয়ে, সাজু সেটা হলো ছেলে। তো এটা একটু মনে রাখবেন, রূপাই হলো এখানকার মূল চরিত্র যে ছেলে ক্যারেক্টার, এবং সাজু বা সোনা সে হচ্ছে এখানকার দ্বিতীয় মূল ক্যারেক্টার যিনি একটি মেয়ে ক্যারেক্টার। ওকে? সো এই রূপাই সে গ্রামের একজন খুব যুবক একজন ব্যক্তি। সে বিভিন্ন কাজে পারদর্শী। সে অনেক কিছু করতে পারে। সে ঘর বাঁধাই করতে খুব ভালো পারে। এছাড়া গ্রামগঞ্জের প্রায় আশেপাশের অনেকেই তাকে চেনে তার এই কর্মকাণ্ডের জন্য, এবং খুব ভালো একটা আচার-আচরণ তার রয়েছে। যার জন্য বিভিন্ন গ্রামেও তার পরিচিতি রয়েছে। ঠিক আছে? তো রূপাই একদিন তাদের ঘরের চাল বা যে ছাউনিটা বলবো সেটা ঠিক করছিল। তো তখনকার সময় কি হতো, গ্রামে যদি খরা আসে, মানে প্রচণ্ড খরা আসছে, বৃষ্টি হচ্ছে না, সেই সময় বিভিন্ন পাড়ায়, পাড়ায় গিয়ে সবাই গান গেয়ে কিছু চাল উত্তোলন করে এবং সেটা দিয়ে পরবর্তীতে কিছু কাজকর্ম করে আরকি। ওটা পিকনিকের মতো হইতে পারে এরকম। তো এই ধরনের একটা কাজ করার সময় রূপাই তখন ঘরের ছাউনিটা বাঁধছিল বা তৈরি করছিল। আর সে সময় তার বাড়িতে ৫ জন মেয়ে আসছিল। তারা ৫ জন মেয়ে এসে গান গেয়ে তাদের কাছ থেকে কিছু দান দক্ষিণা চাচ্ছিল। তারা কিন্তু ফকির না। এটা কিন্তু ওদের একটা আচার অনুষ্ঠানের মতো, হ্যাঁ? তো সেই ৫ জন মেয়ের ভেতরে একটা মেয়েকে দেখতে খুবই সুন্দর লাগছিল রূপাইয়ের কাছে। মানে রূপাই ওই একটা মেয়েকে খুব পছন্দ করে ফেলেছে যে ৫ জনের ভেতর থেকে ওই একটা মেয়েকে আলাদা করে মানে তার কাছে ফুটে উঠছে বা আলাদা করে সে তাকে দেখতে পাচ্ছে, এরকম একটা বিষয়। তো এটাতে সে খুবই মুগ্ধ হয়। মুগ্ধ হওয়ার পরে সে তাদেরকে কিছু দান দক্ষিণা দিয়ে দেয়, তারা চলে যায়। তো এই যে মেয়েটাকে দেখলো, এই মেয়েটাই আসলে সোনা অথবা সাজু যার নাম। ওকে? সো এর পরবর্তীতে রূপাই
একদিন তাদের ঝড় আসলো, ঝড় বৃষ্টিতে তাদের ঘরের ছাউনিগুলো উড়ে চলে গেল এবং এটা মেরামতের জন্য তার বাঁশ কাটতে হবে বা বাঁশ নিতে হবে। সো সে পাশের গ্রামে গেল বাঁশ নিয়ে আসার জন্য বা কেটে আনার জন্য। সো পাশের গ্রামে যাওয়ার পর সে যখন বাঁশ কাটছিল, ঠিক তখনই সে একজন মেয়েকে দেখলো। সে বিভিন্ন গাছপালার ডাল, শাখা-প্রশাখা এগুলো কুড়াচ্ছে, হ্যাঁ? কুড়িয়ে নিচ্ছে। কেননা এগুলো জ্বালানি হিসেবে ব্যবহার করবে। মাটির চুলা যেহেতু আগের দিনে গ্রামে ছিল। সো এটা দেখার পর তার মনে হচ্ছে যে আমি কোথায় যেন এই মেয়েটাকে দেখেছি। হঠাৎ করেই তার মনে হলো হ্যাঁ, এটাই সে মেয়ে যে আমাদের বাসায় গিয়েছিল এবং ওই যে দান দক্ষিণ আমি যাকে করেছিলাম, যারা গান গেয়ে, গেয়ে এই চাল সংগ্রহ করছিল। তো এরপরে সে একটু খোঁজ নিয়ে দেখা গেল যে সাজুর মা মানে হলো সোনা, তার মা এবং রূপায়ের মা তারা ২ জন বাল্যকালের বান্ধবী ছিল। তো সেই দিক থেকে ধরতে গেলে খালা বলা যায়। হ্যাঁ? তাদের মায়েদের মধ্যে একটা সম্পর্ক রয়েছে। তো এতে আত্মীয়তার একটা সম্পর্ক দেখা গেল এখানে। তখন সাজু রূপাইকে তাদের বাসায় নিয়ে গেল বা রূপাই সাজু তাদের বাসায় গেল। তো সাজুর বাসায় রূপাইকে রান্নাবান্না করে খাওয়ানো হলো, আদর আপ্যায়ন করা হলো। এভাবে সাজু এবং রূপাইয়ের মধ্যে একটা বন্ধুত্ব স্থাপন হলো। রূপাই মাঝেমধ্যেই বাজারে যেত, হাট হাট যেটা বলবো আরকি, সেখানে যেত এবং বিভিন্ন উপহার কিনে এনে সাজুকে দিত। এভাবে চলতে, চলতে একটা সময় খুবই বেশি তারা মেলামেশা করা শুরু করলো, যাতে গ্রামের লোকজন এটা দেখে ২-১ টা কথা বলা শুরু করলো। গ্রামে যেটা হয়ে থাকে যে অমুকের মেয়ে একটা ছেলের সাথে কথা বলে, এরকম একটা সিচুয়েশন, হ্যাঁ? বাজে কিছু কথা বলা শুরু করলো। তখন সাজুর মা রূপাইকে খুব করে অপমান করলো এবং বলল যে, "আমার মেয়ের সাথে আর মেলামেশা বা দেখা সাক্ষাৎ করা যাবে না।" রূপাই খুব কষ্ট পেল। এভাবে দেখা যাচ্ছে রূপাইয়ের দিন কাটতে লাগলো। তারপরে এইখানে এন্ট্রি নিল দুখাই মিয়া নামে একজন ঘটক। ঠিক আছে? দুখাই মিয়া। সেই ঘটকটা চলে গেল সাজুর বাসায়। কার জন্য? রূপাইয়ের জন্য। আ মানে রূপাইয়ের বিয়ের প্রস্তাব নিয়ে গেল সাজুদের বাসায়। সো এর পরবর্তীতে রূপাই এবং সাজুর বিয়ে সম্পন্ন হলো এবং তারা সুন্দর করে ঘর সংসার করছিল। এমন একটা পর্যায়ে আ গ্রামে সাধারণত যেটা হয়, জমিতে ধান লাগানোর পর অনেক সময় আ অন্যরা এসে দেখা যাচ্ছে জোর করে এই জমির ধানগুলো কেটে নিয়ে যায়। সো এরকম একটা সিচুয়েশন ক্রিয়েট হওয়াতে রূপাই সেখানে চলে গেল, যে শুনতে পেল যে অন্য লোকজন এসে ধান কেটে নিয়ে যাচ্ছে জমি থেকে। তো সেখানে যেয়ে প্রচণ্ড মারামারি হয় এবং মারামারির এক পর্যায়ে সেখানে ২-৩ জন মারাও যায়, নিহত হয় এবং সেখানে নিহত যখন হচ্ছে সেই জায়গাতে কিন্তু রূপাইয়ের হাতেও কয়েকজন খুন হয়। হ্যাঁ? সো এই যে একটা ঘটনা ঘটে যায়, এখান থেকে কিন্তু এই কবিতাটার মোড় ঘুরে গেছে। এটা কিন্তু একটা গল্পের মতো, হ্যাঁ? তো এরপরে আ সবাই বাসায় চলে আসে যে যার মতো। যারা নিহত হয় তাদের অন্য, অন্যভাবে সৎকার হয়ে যায়। কিন্তু রূপাই আর বাসায় ফিরে আসে না। সাজু রূপাইয়ের পথ চেয়ে থাকে। কিন্তু রূপাই আসে না, আসে না, আসে না, আসে না। অনেকদিন পর রূপাই একদিন রাতের বেলা সাজুর সাথে দেখা করতে আসলো। রূপাইয়ের গায়ে ময়লা, মাটি এরকম আছে, ভরে আছে, এরকম একটা দেখাচ্ছে। মানে সো সেই সময় এসে সাজু আরকি রূপাইকে জিজ্ঞাসা করল যে, "আপনি কেন আসছেন না? আপনি কেন পালিয়ে বেড়াচ্ছেন? আপনাকে আর যেতে দিব না কোথাও।" এই কথা বলতেছে। তখন রূপাই বলছে যে, "না, আমি যদি এখন এখানে থাকি তাহলে আমাকে আমার বিচার করা হবে। আমি যেহেতু আ দু ২-১ জনকে হয়তোবা খুন করে ফেলেছি ওই মারামারির সময়। সো আমাকে এখানে থাকা যাবে না। আমাকে পালিয়ে যাইতে হবে এবং আজকেই তোমার সাথে আমার শেষ দেখা।" এই বলে রূপাই চলে যায়। হ্যাঁ? সো এরপরে অনেকদিন কেটে যায় কিন্তু রূপাই আর ফিরে আসে না। সাজু তার পথ চেয়ে থেকে তারপরও দেখে যে রূপাই ফিরে আসছে না। একটা সময় সাজু তার মায়ের বাসায় চলে যায় এবং সেখানে যেয়ে সে একটা নকশি কাঁথা সেটা সেলাই করা শুরু করে এবং তার জীবনের যত দুঃখ দুর্দশা এবং তার জীবনের মানে সবকিছুই প্রায় ওই নকশি কাঁথার উপরে সে সুন্দর করে আ সেলাইয়ের মাধ্যমে ফুটিয়ে তোলে এবং একটা সময় সাজু মৃত্যুবরণ করবে বা অসুস্থ হয়ে পড়ে মৃত্যুমুখে। তখন সাজু তার মাকে বলে যে, "আমি মারা গেলে আমার কবরের উপরে আমার এই নকশি কাঁথাটা দিয়ে রাখবেন। যাতে করে এখানে কেউ একজন এসে দেখতে পারে।" বা এক কথায় সে রূপাইয়ের জন্য এটা করে যাচ্ছে। তো এর কিছুদিন পর সাজু মারা গেল। সাজুর কবরের উপরে ওই নকশি কাঁথাটা দেওয়া রইল। কয়েকদিন পর আ খুব একটা করুণ সুর, বাঁশির সুর শোনা যাচ্ছিল। সো লোকজন সেই সুর বা বাঁশির শব্দ অনুযায়ী এগিয়ে এসে দেখে একটা লোক সাজুর কবরের কাছে মাটির কাছে পড়ে আছে। এবং তার হাতে মানে সেই হয়তো বাঁশি বাজাচ্ছিল, পড়ে আছে এবং পরে একটু খোঁজ নিয়ে দেখা গেল সে মারা গেছে এবং এই যে মারা গেল সে হচ্ছে রূপাই। তো এইভাবে রূপাই এবং সাজু ২ জনই মৃত্যুবরণ করল এবং তাদের জীবনের যে একটা করুণ কাহিনী, এইটা নিয়েই কিন্তু জসিমউদ্দিন তিনি এই দারুণ একটা কবিতা 'নকশি কাঁথার মাঠ' এটা লিখেছেন। আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন। দেখেন এই মানে একটা কবিতার ব্যাকগ্রাউন্ডে কত কি হইতে পারে এবং পাশাপাশি এই কবিতাটার অনেক অর্থ থাকে, তাই না? আমি যেমন গল্পের মতো করে বলেছি, এখানে কিছু খাপছাড়া, খাপছাড়া থাকতে পারে। ২-১ টা কথা এদিক ওদিক হইতে পারে। বাট মূল সারাংশ বা সারমর্মটা কিন্তু এরকমই, হ্যাঁ? ওকে, এবার আমরা আসি আমাদের এই পড়ার ভেতরে। এই জায়গাতে যদি আমরা ইংলিশটাকে আমি যেভাবে ইংরেজি করা আছে সেভাবে আমি এটার একটু আপনাদেরকে বুঝায় দিচ্ছি, হ্যাঁ? Spreading the embroidered quilt, she works the livelong night.
এই শি বলতে এখানে সাজুকে বোঝানো হচ্ছে, নিশ্চয়ই এখন বুঝতে পারছেন, হ্যাঁ? তো সাজু যে সারা রাত ধরে তার জীবনের যে গল্প গাঁথা সেগুলো এই কাঁথাতে সেলাই করলো, সেই সেলাই করা সেই কাঁথাটা স্প্রেডিং মানে বিছিয়ে দিয়ে as if her poet were on his behaved flight. সো সে আসলে এটা পিছিয়ে দেওয়ার কথা বলছে কোথায়? যখন এই সাজু, আমরা বললাম যে সাজু যখন মারা গেছে তখন কিন্তু এই সে তার মাকে কিন্তু একটা কথা বলে গেছে এবং এটার মাধ্যমে সে হলো এই নকশিকাঁথাতে যেহেতু সমস্ত ঘটনা তুলে ধরেছে তার জীবনের, রূপাই যখন ছিল না সাজু কিভাবে তার দিন যাপন করেছে একা একা, সেগুলোও কিন্তু রয়েছে। সো সেটা সে বিছিয়ে দিতে বলেছে তার কবরের উপর, যাতে করে এই রূপাই যদি কখনো ফিরে আসে সে যেন এই নকশিকাঁথা দেখে সবকিছু বুঝতে পারে, কেমন করে তার দিন যাপন হয়েছে, দিন কেটেছে, ঠিক আছে? প্লাইট বলতে আসলে অবস্থা বোঝানো হয়, আবার অঙ্গীকার বোঝানো হয়। আমরা ওইভাবে অর্থে যাচ্ছি না, হ্যাঁ, আমি সুন্দর করে বোঝানোর চেষ্টা করছি। তারপরে দেখেন পরের লাইনগুলো, মেনি আ জয় অ্যান্ড মেনি আ সরো, অনেক দুঃখ অনেক সুখ ইজ রিটেন অন হার ব্রেস্ট। এখানে হার বলতে এইটা ওই নকশি কাঁথার কথা বলা হয়েছে, ঠিক আছে? নকশি কাঁথার কথা বলা হয়েছে। অ্যান্ড এখানে বলা হয়েছে দেখেন ইজ রিটেন মানে লেখা রয়েছে। তো নকশি কাঁথার উপরে তো আর লেখা থাকে না, মানে ওখানে সেলাই করা হয়েছে ওটাকে এখানে বোঝানোর চেষ্টা করছে। অ্যান্ড বলা হচ্ছে যে নকশি কাঁথার যে পুরোটা জুড়ে, নকশি কাঁথার মাঝখানটা পুরোটা জুড়ে এই বিভিন্ন দুঃখ এবং কষ্টের কথা লেখা রয়েছে। দ্য স্টোরি রূপাইস লাইফ ইজ দেয়ার, এবং রূপায়ের জীবনের যে গল্প সেটাও এখানে রয়েছে, লাইন বাই লাইন এক্সপ্রেসড, এবং সেগুলো লাইন বাই লাইন বলা রয়েছে। হ্যাঁ, এই কথাটা বলেছে এখানে। হাউ উইল হি বিয়ার দ্য পেইন মাদার, সে কিভাবে কষ্টগুলো সহ্য করবে মা, মানে এটা কিন্তু আবার সাজু বলতেছে, ঠিক আছে? কাকে? সাজুর মাকে বলতেছে। অন দিস কুইল লাইস অল অফ মাইন, এ যখন এই চাদরটা আমার কবরের উপরে মানে বিছিয়ে দেওয়া থাকবে, শুয়ে দেওয়া থাকবে, অল মাই পেইন অ্যান্ড মাই গ্রিফ, সমস্ত আমার দুঃখ এবং যন্ত্রণা, এমব্রয়ডার্ড লাইন বাই লাইন, যেগুলো এইখানে সেলাই করে দিয়েছি, লাইন বাই লাইন আমি সেলাই করে দেখিয়ে দিয়েছি, যদি রূপাই কখনো আসে সে দেখতে পাবে। তারপরে দেখেন, সো লে ইট অন মাই গ্রেভ, তাই এটা আমার কবরের উপরে দিয়ে দিও মা। দিস পিকচার অফ মাই গ্রিফ, এটা হচ্ছে আমার যন্ত্রণা বিষাদ ভরা জীবনের একটা ছবি। দ্যাট হিজ অ্যান্ড মাইন আপন ইটস ব্রেস্ট মে মিংলিং ফাইন্ড রিলিফ, এবং যেখানে কি বলেছে এর ভেতরে এই কাঁথার ভেতরে তার এবং আমার, তার বলতে এখানে রূপায়ের এবং সাজু তার নিজের কথা বলেছে, তাদের যে কথাবার্তা তাদের জীবন কাহিনী তুলে ধরা রয়েছে, অঙ্কন করা রয়েছে, মে মিনিং মিংলিং ফাইন্ড রিলিফ, এবং এটা হয়তো বা একটা সময় রূপাই যদি দেখে তার যে দুঃখ কষ্ট সেটা রিলিফ হবে, মানে দূর হবে, অথবা যেটা ও এটা বোঝানোর চেষ্টা করেছে হয়তোবা যে এই কাঁথার মাধ্যমে আমার জীবনের দুঃখ কষ্টটা একটু দূর হবে, কারণ আমি এখানে লিখে যেতে পেরেছি। আশা করি এটা বুঝতে পেরেছেন আমি যেভাবে বোঝানোর চেষ্টা করছি। আসলে এটাকে মানে লাইন বাই লাইন যদি আমরা মিনিং করতে যাই তাহলে কিন্তু এটা শুনতে খুব বাজে শোনাবে, হ্যাঁ? সো এই হলো এখানকার কবিতাটা। দেখেন ট্রান্সলেশন ইএম মিলফোর্ড, ইনি এটা হলো ট্রান্সলেশন করেছেন বাংলা থেকে ইংলিশে। ওকে, এবার আমরা সি নাম্বার অ্যাক্টিভিটিসে আসছি। আচ্ছা, ভিডিওটা একটু বড় হচ্ছে কিনা আমি জানি না, তবে আপনারা যদি ভালোভাবে ভিডিওটা দেখেন, মানে সিরিয়াস ওয়েতে দেখেন, তাহলে কিন্তু আপনাদের খুবই সুন্দরভাবে এই লেসনটার উপরে আপনাদের একটা কিন্তু দক্ষতা বা দখল চলে আসবে, হ্যাঁ? ওকে, সো এখানে আমরা এই প্যাসেজটা পড়বো। দেখেন, নকশি কাঁথা ইজ আ কাইন্ড অফ এমব্রয়ডার্ড কুইল্ট। সো নকশি কাঁথা হচ্ছে এক প্রকারের সেলাইকৃত কাঁথা। দ্য নেম ওয়াজ টেকেন ফ্রম দ্য বাংলা ওয়ার্ড নকশা হুইচ মিনস আর্টিস্টিক প্যাটার্ন। এই যে নকশি কাঁথা, এই নামটা নেওয়া হয়েছে বাংলা নকশা ওয়ার্ড থেকে, হ্যাঁ? নকশা শব্দ থেকে, যেটার মানে হচ্ছে শৈল্পিক চিত্র, হ্যাঁ? বা আ আ আমরা বলতে পারি নকশা, এটাও বলা যেতে প্যাটার্ন বলতে, হ্যাঁ? ইট ইজ আ কাইন্ড অফ ট্র্যাডিশনাল ক্রাফট, এটা হচ্ছে ঐতিহ্যবাহী একটি হাতের কাজ বা হস্তশিল্প। অ্যান্ড ইজ সেইড টু বি ইন্ডিজিনিয়াস টু বাংলাদেশ অ্যান্ড ওয়েস্ট বেঙ্গল ইন ইন্ডিয়া, এবং এটা স্বদেশী বিষয়াদি এখানে তুলে ধরে বাংলাদেশে এবং ভারতের কলকাতার দিকে, ওয়েস্ট বেঙ্গল যেটাকে বলা হচ্ছে সেখানকার, এটা একটা ঐতিহ্যবাহী হস্তশিল্প, হ্যাঁ? দ্য আর্ট হ্যাজ বিন প্র্যাকটিসড ইন রুরাল বেঙ্গল ফর সেঞ্চুরি, সেটা শত বছর ধরে গ্রাম্য এলাকাতে চর্চা করা হয় বা এটা সেখানে তৈরি করা হয়ে থাকে। দ্য নেম নকশি কাঁথা বিকেম পপুলার আফটার দ্য পোয়েট জসিমউদ্দিনস পোয়েম নকশি কাঁথার মাঠ ওয়াজ পাবলিশড ইন 1929। তো 1929 সালে যখন পল্লীকবি জসিমউদ্দিনের নকশি কাঁথার মাঠ কবিতাটা পাবলিশড হয়, প্রকাশিত হয়, তখন থেকে নকশি কাঁথাটা আরো বেশি মানুষের কাছে জনপ্রিয় হয়ে ওঠে। তারপরে দেখেন এখানে, আচ্ছা এটা তুলে দিন। ট্র্যাডিশনাল কাঁথাস আর মেড ফর ফ্যামিলি ইউজ, যে ট্র্যাডিশনালি আমরা যে কাঁথাগুলো ব্যবহার করে থাকি বাসায়, সেগুলো আমরা নিজেরা গায়ে জড়ানোর জন্য ব্যবহার করে থাকি। ওল্ড আর নিউ ক্লথ আর থ্রেড আর ইউজ টু মেক দিস কুইলস, কিছু ছেঁড়া ছেঁড়া কাপড় হতে পারে অথবা নতুন বা পুরাতন কাপড় মিক্স করে এই কাঁথাগুলো তৈরি করা হয়ে থাকে। ময়মনসিংহ, জামালপুর, রাজশাহী, ফরিদপুর, বগুড়া অ্যান্ড যশোর বা যশোর আর মোস্ট ফেমাস ফর দিস ক্রাফট। সো এই যে এই কয়েকটা অঞ্চলে এই কাঁথাটা কিন্তু
পাওয়া যায় বা তারা কিন্তু এই কাঁথাটা তৈরি করে থাকে। নাও ইট ইজ প্রডিউসড কমার্শিয়ালি। এখন এটা কমার্শিয়ালি বলতে আমি বলেছি বাণিজ্যিকভাবে এটা উৎপন্ন হচ্ছে বা এটার উৎপাদন করা হচ্ছে। ইউ ক্যান ফাইন্ড দেম ইন মেনি এক্সপেন্সিভ হ্যান্ডিক্রাফটস ক্রাফট শপস ইন সিরিজ। আপনি এখন এটা শহরের বিভিন্ন দামি দামি হস্তশিল্পের দোকানে দেখতে পাবেন এই নকশি কাঁথাগুলো। দ্য কুইলস আর নাও ইন গ্রেট ডিমান্ড বিকজ অফ দ্য কালারফুল প্যাটার্নস। এই কাঁথাগুলোর এখন খুবই চাহিদা, কারণ হচ্ছে এটার যে রঙিন চিত্রায়ন রয়েছে বা দৃশ্যায়ন রয়েছে অ্যান্ড ডিজাইন এমব্রয়ডার্ড অন দেম, এবং যেগুলা নকশা এখানে সেলাই করা রয়েছে সেই কথাটা বলা হয়েছে। আশা করি এটা বুঝতে পেরেছেন। এবার আমরা চলে আসবো অ্যাক্টিভিটিস ডি তে। ঠিক আছে, অ্যাক্টিভিটিস ডিটা একটু সুন্দর করে দেখেন তাহলে পারবেন। এখানে কমপ্লিট দ্য সেন্টেন্সেস উইথ ক্লুজ গিভেন, দেয়ার আর মোর ওয়ার্ডস দ্যান নেসেসারি। এখানে প্রয়োজনের তুলনায় অনেক বেশি ক্লুজ দেওয়া রয়েছে। আমরা এখান থেকে ওয়ার্ডগুলো নিয়ে নিচের এই শূন্যস্থানগুলো পূরণ করবো। সো আমি এখানে দিয়ে দিয়েছি, আমি জাস্ট একবার পড়ে দিচ্ছি, আপনারা সুন্দর করে তুলে নেবেন। হ্যাঁ, সো নকশা মিনস আর্টিস্টিক প্যাটার্নস। দ্য নেম ওয়াজ টেকেন ফ্রম আ বাংলা ওয়ার্ড নকশা, আমরা উপরে কিন্তু পড়ে আসছি এগুলা। তারপরে দ্য আর্ট হ্যাজ বিন প্র্যাকটিসড ইন রুরাল বেঙ্গল ফর সেঞ্চুরিজ, এটা কিন্তু উপরে পড়ে আসছি। 4 নাম্বার, নকশি কাঁথাস আর নাও সল্ড ইন হ্যান্ডিক্রাফট শপস, এটা কিন্তু আমরা উপরে পড়ছি। নকশি কাঁথাস আর ইন গ্রেট ডিমান্ড বিকজ অফ দেয়ার কালারফুল প্যাটার্নস অ্যান্ড ডিজাইনস, এটা কিন্তু আমরা একটু আগেই পড়লাম ওই শেষের লাইনের দিকে। 6 নাম্বার, নকশি কাঁথাস আর আ কাইন্ড অফ কুইল্ট। ঠিক আছে, এই যে হলো আমাদের শূন্যস্থানের পূরণ করেছি। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এবার আমরা আসি ই নাম্বার অ্যাক্টিভিটিসে। ই নাম্বারে কি বলা আছে দেখেন, রাইট ডাউন 5 কোয়েশ্চেনস ফ্রম দ্য কমপ্লিটেড স্টেটমেন্টস ইন অ্যাক্টিভিটি ই অ্যাবাভ। এই যে আমরা এই শূন্যস্থান পূরণ করলাম না, সরি, হ্যাঁ, আচ্ছা হ্যাঁ, এই শূন্যস্থান পূরণ করছে। এই শূন্যস্থানের ভেতরে যেগুলো দেওয়া রয়েছে সেই গুলোকে কেন্দ্র করে আমাদেরকে এখন 5টার মতো কোয়েশ্চেন্স তৈরি করতে হবে। 5 কোয়েশ্চেন্স, ওকে। সো একটা এখানে ওরা করে দিয়েছে, দেখেন, হোয়াট ডাজ নকশা মিন, এটা একটা কোয়েশ্চেন বলে দিয়েছে। এখন এর মতো আমাদের আরো 5টা কোয়েশ্চেন করতে হবে। কিসের উপর বেস করে? এই যে শূন্যস্থানে আমরা যেটা পূরণ করলাম এটার উপরে। সো আমি এটা আপনাদের জন্য করে রাখছি, চলুন আমরা একটু দেখি। এই দেখেন অ্যাক্টিভিটি ই আমি লিখে রেখেছি, এখান থেকে আমরা 5টা কোয়েশ্চেন্স করেছি, পাশাপাশি সেগুলোর উত্তরও দিয়ে দিয়েছি। হ্যাঁ, সো কোয়েশ্চেন্সগুলো একটু দেখে নিই আমরা। হোয়াট বাংলা ওয়ার্ড ইন্সপায়ার্ড দ্য নেম? সো উত্তরটা কি, দ্য বাংলা ওয়ার্ড নকশা ইন্সপায়ার্ড দ্য নেম। ঠিক আছে, তারপরে দেখেন কোন বাংলা শব্দ থেকে এই নকশি কাঁথা এটার নাম আসছে বা উদ্ভূত হয়েছে। হ্যাঁ, সেটা বলেছে। 2 নম্বর কোয়েশ্চেন, ওয়ার ইজ দ্য আর্ট প্র্যাকটিসড? এই আর্ট বা নকশি কাঁথা বানানো হয় কোথায় আর কি? সো আনসার দিয়েছি, দেখেন, আর্ট ইজ প্র্যাকটিস ইন দ্য ভিলেজ, এটা ভিলেজে প্র্যাকটিস করা হয়। আমরা চাইলে এখানে ওই যে জামালপুর দেওয়া ছিল, ময়মনসিংহ দেওয়া ছিল, রাজশাহী, বগুড়া, এগুলো উল্লেখ করে দিতে পারি, আমি ছোট করে দিয়েছি। হ্যাঁ, তারপরে দেখেন, ওয়ার ইজ নকশি কাঁথা সোল্ড? নকশি কাঁথা কোথায় বিক্রি করা হয়? আনসার, নকশি কাঁথা ইজ সোল্ড ইন হ্যান্ডিক্রাফটস ক্রাফট শপস, এটা হচ্ছে হস্তশিল্পের দোকানগুলোতে সেল করা হয়। হোয়াই ডাজ নকশি কাঁথা হ্যাভ গ্রেট ডিমান্ড? কেন নকশি কাঁথার অনেক বেশি চাহিদা? সো আনসার দিয়েছি, দেখেন, নকশি কাঁথা হ্যাজ গ্রেট ডিমান্ড বিকজ ইট ইজ বিউটিফুলি এমব্রয়ডার্ড অ্যান্ড ডিজাইন, এটা খুব সুন্দরভাবে সেলাই করা এবং এটার নকশাটা অনেক সুন্দর। তারপরে দেখেন, হোয়াট ইজ নকশি কাঁথা? নকশি কাঁথা কি আসলে? নকশি কাঁথা ইজ আ কাইন্ড অফ কুইল্ট। আশা করি এটা বুঝতে পেরেছেন। আমরা ই নাম্বার অ্যাক্টিভিটিসটা কমপ্লিট করেছি। এবার আসেন এফ নাম্বার অ্যাক্টিভিটিসটা। এফ নাম্বার অ্যাক্টিভিটিসে দেখেন লেখা আছে, ডু ইউ লাইক আ নকশি কাঁথা অর অ্যান অর্ডিনারি কাঁথা? হোয়াই? তুমি নকশি কাঁথা পছন্দ করো নাকি একটা সাধারণ কাঁথা পছন্দ করো? সো আমি এখানে বলেছি, ইয়াস আই লাইক নকশি কাঁথা বিকজ ইট ইজ বিউটিফুল। আপনি যদি ইয়েস না দেন তাও চলবে, আপনি যদি সরাসরি এখানে বলেন আই লাইক নকশি কাঁথা দেন অ্যান অর্ডিনারি কাঁথা, এভাবেও কিন্তু আমরা বলতে পারবো। এবং পরে বলেছে হোয়াই, সো সেটার জন্য আমি এখানে বিকজ এটা ব্যবহার করেছি, বিকজ ইট ইজ বিউটিফুল। আপনি অন্যভাবেও বলতে পারেন, আরও সুন্দর করে গুছিয়ে লেখা যায়, কিন্তু এটা লিখলেও যে উত্তর হবে না এমন কিন্তু নয়। সো উত্তরটা আমি দিয়ে দিয়েছি ছোট করে, যাতে আপনাদের জন্য এটা ইজি হয়। হ্যাঁ, আশা করি বুঝতে পারছি। এবার আমরা একটু জি নাম্বার অ্যাক্টিভিটিতে আসি। এখানে দেখেন, ওয়ার্ক ইন পেয়ার্স, মানে জোড়ায় জোড়ায় কাজ করো। আস্ক অ্যান্ড আনসার দ্য অল দ্য কোয়েশ্চেন্স ইন অ্যাক্টিভিটি, যতগুলো অ্যাক্টিভিটিস রয়েছে সেখানে যে কোয়েশ্চেন্সগুলো রয়েছে সেগুলোর আনসার করতে বলেছে এবং আস্ক করতে বলেছে। আপনারা মানে জোড়ায় জোড়ায় ভাগ হয়ে দুজনকে প্রশ্ন করবেন এবং উত্তর দিবেন নিজেরাই। নাও রাইট 3 to 4 মোর কোয়েশ্চেন্স অন দ্য টেক্সট গিভেন ইন অ্যাক্টিভিটি বি। অ্যাক্টিভিটি বি মানে হচ্ছে যে আমরা প্যাসেজ পড়লাম না, এই প্যাসেজের উপরে বলছে আরও 3-4টা কোয়েশ্চেন তৈরি করতে। আমি আর কোয়েশ্চেন তৈরি করে দিচ্ছি না, কেননা আমরা উপরে এই যে এখানে এই অ্যাক্টিভিটি ইতে বেশ কয়েকটা 5টা কোয়েশ্চেন এমনিতেই তৈরি করছি। সো এটা আপনারা একটু নিজেরা ট্রাই করে নেবেন। হ্যাঁ, এটা খুব একটা প্রয়োজন নেই, এটা আপনারা বুঝতে পেরেছেন কিনা এটার জন্য কিন্তু এই অ্যাক্টিভিটিসগুলো দেওয়া রয়েছে। হ্যাঁ, যে এটা এক্সামে আসবে এমন কিছু না। হ্যাঁ, সো এটা আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আর এই যে বলছে না আস্ক অ্যান্ড আনসার অল দ্য কোয়েশ্চেন্স, সো আমরা ই নাম্বারে যে কোয়েশ্চেন্সগুলো 5টা করেছি সেটা তো আনসার আমি বলেই দিয়েছি। সো ওইটাই আপনারা জাস্ট প্র্যাকটিস করে নিতে পারেন। ওকে, এই জন্যই ওখানে আনসারটা করে দিয়েছিলাম। আচ্ছা, এবার লাস্ট যে অ্যাক্টিভিটিস এইচ নাম্বার, দেখেন লেখা আছে, রাইট আ প্যারাগ্রাফ ডিসক্রাইবিং হাউ দ্য নকশি কাঁথা ইজ মেড। নকশি কাঁথা কিভাবে তৈরি হয় এটার উপর একটা প্যারাগ্রাফ লিখতে বলেছে। স্টার্ট লাইক দিস, এবং বলে দিয়েছে কিভাবে শুরু করব। ওল্ড অর নিউ ক্লথ অ্যান্ড কালার থ্রেড আর নিডেড, এখানে পুরাতন, নতুন এবং ছেঁড়া কাপড় চোপড় প্রয়োজন। ফার্স্ট দ্য ক্লথ ইজ ফোল্ডেড, প্রথমে ক্লথগুলোকে ভাঁজ করতে হবে। দেন, এবার এখান থেকে শুরু করছি, অনেকটা স্টোরি লেখার মতো। হ্যাঁ, সো আমি এটাও লিখে রেখেছি আপনাদের জন্য। দেখেন এই যে অ্যাক্টিভিটি এইচ,
রাইট আ প্যারাগ্রাফ। এই যে প্রথমে আপনারা এরকম একটা টাইটেল দিয়ে দিবেন, হাউ টু মেক নকশি কাঁথা। তারপরে এখানে দেখেন আমি লিখেছি ওল্ড অর নিউ ক্লথ অ্যান্ড কালার্ড থ্রেড আর নিডেড, ওটা তো বলেই দিয়েছে এই লাইনটা। তারপরে ফার্স্ট দ্য ক্লথ ইজ ফোল্ডেড, এরপর থেকে আমাদের শুরু হচ্ছে টু দ্য ডিজায়ার্ড সাইজ অ্যান্ড শেপ, দেন লেয়ার্ড উইথ আদার পিসেস অফ ক্লথ টু ক্রিয়েট এ থিকার বেস, intricate designs are drawn using colored thread, often depicting everyday life, nature, and folklore. The detailed, handy stitched motifs require skill and patience. Once the embroidery is complete, the edges are sewn together to uh, keep the layers intact, resulting in unique crafted quilt that reflects Bangladesh's rich cultural heritage. সো এইটা দেখেন নিচে আমি বাংলা বলে দিচ্ছি। পুরোনো বা নতুন কাপড়, রঙিন সুতা প্রয়োজন। প্রথমে কাপড়টি কাঙ্ক্ষিত আকার আকৃতিতে ভাঁজ করা হয়, তারপর অন্য কাপড়ের টুকরাগুলোকে স্তরে স্তরে একটি পুরো বেস তৈরি করা হয়। রঙিন সুতার ব্যবহার করে জটিল নকশা আঁকা হয় এবং প্রায়শই দৈনন্দিন জীবন, প্রকৃতি এবং লোককাহিনীর প্রতিচ্ছবি তুলে ধরা হয়। বিশদ হস্তশিল্পের মোটিফগুলি মানে উদ্দেশ্যগুলি দক্ষতা এবং ধৈর্যের প্রয়োজন আছে। এটা যদি আপনি করতে চান আপনার দক্ষতাও লাগবে, প্লাস ধৈর্য সহকারে এটা করতে অনেক দিন সময় লাগে। এটা সূচিকর্ম সম্পূর্ণ হলে প্রান্তগুলো বা গুলি সেলাই করা হয় যাতে স্তরগুলি অক্ষত থাকে। ভেতরের কাজ হয়ে গেলে এই পুরো চার কোণাচে যে প্রান্তগুলো রয়েছে সেগুলো সেলাই করতে হবে, না হলে সেগুলো তো খুলে যাবে। ফলে উৎপন্ন কাঁথাটি বাংলাদেশের সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্যের প্রতিফলনকারী একটি অনন্য হস্ত নির্মিত কাঁথা, যেটাতে বাংলাদেশের যে ঐতিহ্য বহন করে, সাংস্কৃতিক ঐতিহ্য, এটাই বলা হয়েছে। আশা করি আপনারা এই লেসন 2 খুব সুন্দরভাবে বুঝতে পেরেছেন। সো আপনারা অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন এবং আপনারা যারা ভিডিওটা এতক্ষণ দেখলেন অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের চ্যানেলটা, এবং লাইক দিয়ে জানা যাবেন এবং কমেন্টে বলবেন কেমন লাগছে। আপনাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই করতে পারেন। সবাই ভালো থাকবেন। আর একটা কথা বলি, যত্ন সহকারে পড়াশোনা করবেন অ্যান্ড লার্নিংয়ের সাথে থাকবেন। আল্লাহ হাফিজ।